আপনারা সবাই জানেন যে ওএমআর সিট সংক্রান্ত মামলার শুনানি আজকে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বির রশিদির বেঞ্চে শুনানি ছিল এবং সেই খবরকে নিয়ে একাধিক মিডিয়া বিভিন্ন রকম বিভ্রান্তমূলক খবর পরিবেশন করছেন। আমি একদম সরাসরি কলকাতা হাইকোর্ট থেকেই আপনাদের এই আপডেটটা দিচ্ছি। আজকে যে ওএমআর সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন যে সমস্ত বিষয়গুলো ঘটেছে সেই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে পয়েন্ট পয়েন্ট করে বোঝানোর একটা চেষ্টা করছি। এক্ষেত্রে আপনাদের সবাইকে বলে রাখি, ইনফরমেশন অফ ডব্লিউবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং আপনারা যেভাবে আমার পাশে আছেন সেভাবেই পরবর্তীতে থাকবেন এই আশা রাখছি। আজকে মামলার শুরুতেই বিচারপতি দেবাংশু বসাক কমিশনের আইনজীবীর কাছ থেকে অ্যাফিডেভিট নেন। যে অ্যাফিডেভিটের কথা গত হিয়ারিংয়েই কিন্তু তিনি বলেছিলেন, সেই মোতাবেক কমিশনের আইনজীবী আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের কাছে অ্যাফিডেভিট দেন এবং সেখানে সেই অ্যাফিডেভিট দেওয়ার পরে বিচারপতি দীর্ঘক্ষণ ধরে সেই অ্যাফিডেভিটটাকে পড়েন। সেখান থেকে তিনি বলেন যে এই অ্যাফিডেভিটে তারা কিন্তু সন্তুষ্ট নয়, কারণ সেই অ্যাফিডেভিটে কমিশন কিন্তু স্পষ্ট রকম কোনো কিছুই বার্তা দেয়নি এবং তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেই স্ট্যান্ড পয়েন্ট সম্পর্কে কিন্তু কোনোটাই সঠিকভাবে উঠে আসছিল না। সেক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাক কমিশনকে কোনোরকম তুল্যমূল্য আলোচনা করার আগেই কিংবা তাদেরকে ভর্ৎসনা করার আগেই কিন্তু কমিশনের কাছে জানতে চায় যে আপনারা স্ট্যান্ড ক্লিয়ার করুন। আপনারা সুপ্রিম কোর্টে এক অবস্থান নিচ্ছেন এবং কলকাতা হাইকোর্টে এক অবস্থান নিচ্ছেন। এই যে ভিন্ন অবস্থান, এই অবস্থানটা আপনাদের কেন এবং কোন পরিপ্রেক্ষিতে এরকম অবস্থা আপনাদের, সেটা পরিষ্কার করুন সবার কাছে অ্যাফিডেভিট আকারে। কমিশন তখন স্পষ্টভাবেই জানায় যে তারা এই মুহূর্তে, যেহেতু সুপ্রিম কোর্ট এই বিষয়ে মামলার শুনানি চলছে এবং সুপ্রিম কোর্ট থেকে একটা জাজমেন্ট ইতিমধ্যেই এসেছে, সেক্ষেত্রে তাদের পক্ষে নতুন করে অ্যাফিডেভিট দিয়ে কোনো কিছু গ্রহণ করা বা কোনো কিছু গ্রহণ না করা এই বিষয়টা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ গোটাটাই কিন্তু প্রমাণের বিষয় হিসেবে রয়েছে। সেক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাক কমিশনের আইনজীবী সুতানু পাত্রকে উদ্দেশ্য করে বলেন যে আপনারা 11, 12, 9, 10, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চারটি ক্ষেত্রেই একটা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল অ্যাফিডেভিট দেন, যেখানে স্পষ্টভাবে বোঝা সম্ভব হয়। সেক্ষেত্রে কমিশনের আইনজীবী সেটাতে সহমত পোষণ করেন এবং পরবর্তী হিয়ারিংয়ে অবশ্যই অ্যাফিডেভিট আকারে চারটি স্তরেই তারা ইন্ডিভিজুয়ালি দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী হিয়ারিং বুধবার রাখা হয়েছে। সেদিন আবার কমিশনের আইনজীবী কমিশন একটা অ্যাফিডেভিট বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে দেবেন। আলোচনার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আজকে বাক কমিটি নিয়ে অনেক রকম তুল্যমূল্য আলোচনা হয়। আপনারা সবাই জানেন যে বাক কমিটির রিপোর্ট অনুযায়ী কিন্তু কমিশন যে দুর্নীতি করেছে সেটা অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে, কারণ সেই বাক কমিটি রিপোর্টে গ্রুপ সি এবং গ্রুপ ডি অনেক ক্যান্ডিডেট এমন ছিল যারা প্যানেলের মধ্যে নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছিল। সেই বিষয়টি কিন্তু আজকে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এবং বিচারপতি সেই সমস্ত ক্যান্ডিডেটদের কী অবস্থান রয়েছে এবং কোন পর্যায়ে সেই সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু কমিশনকে জানাতে বলেছেন এবং বাক কমিটির রিপোর্টে যে বিপুল দুর্নীতির কথা উঠে এসেছিল সেটা কমিশন কিন্তু নিজেও পরোক্ষ প্রত্যক্ষ দুইভাবেই কিন্তু সেটা স্বীকার করে নিয়েছিলেন এবং এখনও পর্যন্ত কিন্তু তারা সেই স্বীকার করার পর্যায়েই রয়েছে। সেই সঙ্গে আপনাদের আরও বলে রাখি যে আপনারা নিশ্চয়ই জানেন নবম দশম এবং একাদশ দ্বাদশে বেশ কয়েকজন ক্যান্ডিডেট যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছিল, সেই বিষয়টি আজকে আলোচনা হয় এবং সেটারও দীর্ঘক্ষণ শুনানি হয়। সেক্ষেত্রে কমিশনের আইনজীবী বলেন যে এই 183 জন ক্যান্ডিডেটের যে ওএমআর সিট সেটা আমরা মিলিয়ে দেখেছি। সিবিআই আমাদেরকে যে স্ক্যান ওএমআর সিটগুলো দিয়েছিল সেই স্ক্যান ওএমআর সিটে তাদের গণ্ডগোল ধরা পড়েছে এবং সেই সঙ্গে সিবিআই যেহেতু এই স্ক্যান কপিগুলো দিয়েছে এবং কোর্ট এই স্ক্যান ওএমআর সিটগুলোকেই আসল বলে মনে করেছে, সে কারণেই তাদেরকে টার্মিনেট করা হয়েছিল এবং এই 183 জনের মধ্যে 122 জন জয়েন করেনি, 61 জন মাত্র জয়েন করে আছে যারা র্যাঙ্ক জাম করে চাকরিটা পেয়েছিল। সেক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাক বলেন যে এই 61 জনের
যেহেতু তারা রাজ্যের বেতন পাচ্ছে, অর্থাৎ আমাদের ট্যাক্সের টাকায় বেতন পাচ্ছে, সেক্ষেত্রে তাদের চাকরি করার কোনো রকম অধিকার নেই। এবং কমিশন এক প্রকার স্বীকার করে নিয়েছে যে এই 183 জন সত্যিকারেই দুর্নীতি হয়েছে। কেননা 183 জনের ডেটা কমিশনের কাছে যেটা ছিল, সেই ডেটাটার সঙ্গে কিন্তু স্পষ্টভাবেই ধরা যাচ্ছিল যে তারা র্যাঙ্ক জাম করে, অর্থাৎ কাউকে বঞ্চিত করেই কিন্তু প্যানেলে জায়গা করে নিয়েছে। সেক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসক স্পষ্টভাবেই তাদেরকে টার্মিনেট করার জন্য কমিশনকে জানায় এবং কমিশন নিজেও সেটা বলেন যে এদের চাকরি করার কোনো অধিকার নেই। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, আসল যে ওএমআর সিট, অর্থাৎ যে 5,000 জনের যে চাকরি সংক্রান্ত বিষয়টা রয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12 সবকটা মিলে, সেক্ষেত্রে এই যে ওই স্ক্যান ওএমআর সিটগুলো আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পেয়েছিলাম, সেই সমস্ত স্ক্যান ওএমআর সিটগুলো সম্পর্কে বিচারপতি দেবাংশু বসাক কমিশনকে প্রশ্ন করেন এবং সেখানে কমিশনের আইনজীবী স্পষ্টভাবেই বলেন যে এই যে স্ক্যান ওএমআর সিটগুলো পাওয়া গেছে সেগুলো অথেন্টিক কিনা, সে যেহেতু সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটা প্রশ্ন ছুড়েছেন, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিংবা কলকাতা হাইকোর্টেরই সেটা দায়ভার সেই স্ক্যান ওএমআর সিটটা আসল কি নকল সেটা প্রমাণ করুক। কারণ সেটা সত্যি কিংবা মিথ্যা এই বিষয়টি ক্লিয়ার না হওয়া পর্যন্ত কমিশন কিন্তু নিজেদের স্ট্যান্ড নিতে পারছেন না। কারণ 17 যে রুলসটা রয়েছে এসএসসির নিয়মে, সেই 70 রুলস অনুযায়ী কিন্তু কমিশন বলেছে যে আমরা 30 বছর পরেও কাউকে চাকরি থেকে বহিষ্কৃত করতে পারি। গোটাটাই নির্ভর করছে সরকারের উপরে। সেক্ষেত্রে ওই সময় যেহেতু বিচারপতি বারংবার হিয়ারিং ডেট দিচ্ছিলেন এবং সকালে হিয়ারিং করে 3টার সময়, দুপুর 3টার সময় আবার হিয়ারিং ডেকেছিলেন কিংবা রিপোর্ট চেয়েছিলেন, সেক্ষেত্রে তাদের পক্ষে ভাবনা চিন্তা করার সময় হয়ে ওঠেনি। তাই তারা তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন এবং চাকরি থেকে যেমনভাবে বলেছিল সেই রকমভাবেই বাতিল করেছেন। সেক্ষেত্রে এই যে ওএমআর সিটটা সুপ্রিম কোর্টে মামলা চলেছিল এবং সেখান থেকে এই স্ক্যান ওএমআর সিটের যে প্রসঙ্গটা সেটা যে উঠে আসছিল, তাতে স্পষ্টই বোঝা গেছিল যে এই ওএমআর সিটটাকে প্রমাণ করতে গেলে 65B এই সমস্ত অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো যতদিন না প্রমাণ হচ্ছে এবং সিবিআই যতদিন না এই স্ক্যান ওএমআর সিটগুলোকে সত্যি বলে প্রমাণিত করতে পারছে, ততদিন পর্যন্ত কিন্তু ওএমআরে ম্যানিপুলেশন হয়েছে এটা কিন্তু এখনই প্রমাণ হয়ে যাচ্ছে না। সেক্ষেত্রে কমিশন কোনো রকম স্ট্যান্ড কিন্তু নিতে পারছে না। কোর্টকেই এখন সিদ্ধান্ত নিতে হবে সেই স্ক্যান ওএমআর সিটগুলো আসল কি নকল এটা প্রমাণ করার। এই একটা বিষয়। সেক্ষেত্রে 17 রুলসটাকে নিয়েও একটা দীর্ঘ আলোচনা হয় এবং সেখানে কমিশন কিন্তু বলেই দিয়েছেন যে আমরা এই রুলসটাকে 30 বছর চাকরি করার পরেও প্রয়োগ করতে পারি, কিন্তু সেটা যদি প্রমাণিত হয়ে যায় যে দুর্নীতি হয়েছে কিংবা এই স্ক্যান কপিটাই আসল কপি, সেক্ষেত্রে আমরা তাদেরকে চাকরি থেকে বহিষ্কৃত করতে পারবো। কমিশন মোটামুটি সব কিছু আজকে পরিষ্কার করেছে এবং সেরকমভাবে বিভিন্ন খবরের মিডিয়াতে যেভাবে দেখানো হচ্ছে যে কমিশনকে ভর্ৎসনা করেছে, এরকম বিষয় কিন্তু ঘটেনি আজকে এজলাসে। আমি সরাসরি নিজের চোখ থেকেই দেখেছি। সেক্ষেত্রে সমস্ত কিছু শান্তভাবেই হিয়ারিং হয়েছে এবং অনেকক্ষণ ধরেই আজকে হিয়ারিং হয়েছিল। সেক্ষেত্রে বলা যেতে পারে যে পরবর্তীকালে বুধবারের দিন কমিশন আবার প্রত্যেকটি আলাদা আলাদা ক্যাটাগরিতে 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত বিষয়ে